আছে কিনা সেটা কী করে বুঝবো, বা এফএকিউ জিনিসটা কি? এফএকিউ হচ্ছে ফেয়ার এভারেজ কোয়ালিটি, অর্থাৎ প্রত্যেকটা কেএমএসের শুরুতে আমরা ক্লাসে শুনেছি যে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা লিমিটেশন আমাদের প্রত্যেকটা শস্যের দানা শস্যের ক্ষেত্রে প্রত্যেকটা একটা লিমিটেশন তৈরি করে দেয় ডিফ্র্যাকশানের, সেটাকে বলা হয় ইউনিফর্ম স্পেসিফিকেশান। সেখানে সেই ইউনিফর্ম স্পেসিফিকেশানের লিমিটেশনগুলো থাকে এবং সেই লিমিটেশন সেটা অনুযায়ী আমাদের দেখে নিতে হয় যে চালটার বা যে স্টকটা আমরা রিসিভ করছি সেই স্টকটার রিফ্র্যাকশানগুলো সেই লিমিটের মধ্যে আছে কিনা। যদি সেই লিমিটের মধ্যে থাকে তবে সেটাকে বলছে এফএকিউ স্টক। তাহলে সেই এফএকিউ স্টক আমরা গোডাউনে রিসিভ করছি এবং রিফ্র্যাকশান বার করার ক্ষেত্রে কীভাবে অ্যানালাইসিস করতে হবে সেটা ব্যাগটা রেখে দেন। তাহলে রিফ্র্যাকশান বের করার ক্ষেত্রে আমাদের কী করতে হবে? আমরা তো আর সেই বলেছি যদি একটা লরি আসে পুরো লরিটার চালটা বেছে সেটাকে তার থেকে ব্রোকেন ড্যামেজ ডিসকালার বার করতে পারবো না। তার জন্য আমাদের স্যাম্পলিং করা দরকার। স্যাম্পলিং করে সেটাকে ভাগ করে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল করা দরকার। রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল কত গ্রাম হবে? 500 গ্রাম, অ্যাপ্রক্স 500 গ্রাম। তাহলে যে 500 গ্রাম স্যাম্পলটা পেলাম সেই স্যাম্পলটা আমরা হাতে করে নিয়ে ল্যাবে চলে আসি। এবার এখান থেকে আমাদের অ্যানালাইসিস প্রসিডিওর শুরু হয়ে যায়। তাহলে আমরা প্রথমে কী করবো? প্রথমেই আমরা ময়েশ্চারটা করে নেবো। যাতে কেন প্রথমে ময়েশ্চারটা করি? যাতে বাইরে থেকে ময়েশ্চারটা অ্যাবজর্ব না হয় বা গ্রেনটা যাতে বাইরে ময়েশ্চার না ছেড়ে যায়, অর্থাৎ বাইরে থেকে যাতে অ্যাবজর্ব বা রিজর্ভ না হয় তার জন্য আগেই আমরা কী করবো? ময়েশ্চার করবো। ময়েশ্চার করে নেওয়ার পর তারপর আমরা বাকি যে স্টকের যে স্যাম্পলের মধ্যে যে রিফ্র্যাকশানগুলো আছে সেগুলো বের করবো। সেক্ষেত্রে আমাদের কী করতে হয়? 500 গ্রাম স্যাম্পলটাকেও আমাদের পক্ষে বাঁচা সম্ভব না। ধরুন 500 গ্রাম চাল এর থেকেও বেশি হবে, এটা হয়তো 200-250 গ্রাম রয়েছে। তাহলে এটাকে পুরোটা বাছা আমাদের সম্পূর্ণ, তার এর থেকেও আমাদের কী করতে হবে? স্মল কোয়ান্টিটি স্যাম্পল আমাদের তুলে নিতে হবে। সেটা কীভাবে তুলবো সেটা পরে ওইখানে যখন ল্যাবে যখন যাবেন তখন আপনারা দেখতে পাবেন। তবু আমি একটু বলে দিই যে এটাকে কী করতে হয়? এটাকে একটা ফ্ল্যাট সারফেসে অর্থাৎ টেবিলে আপনাকে কী করতে হবে? গোল করে বিছিয়ে নিতে হবে। তার থেকে স্কুপ করে আপনার 20 গ্রাম চালের ক্ষেত্রে 20 গ্রাম স্যাম্পল নিতে হবে। নিয়ে তারপর সেটার থেকে ড্যামেজ, ডিসকালার, ব্রোকেন, ডিহাক্স এগুলো সব বের করে নিতে হবে। বের করে নিয়ে সেটা আমাদের পার্সেন্টেজ বের করতে হবে। পার্সেন্টেজগুলো যদি ইউনিফর্ম সেখানে যে বলার যে পার্সেন্টেজগুলো আছে তার মধ্যে যদি থাকে তবে সেটা এফএকিউ হবে। তো আমি এখানে সাধারণত দুটো জিনিস আমি দেখাবো, একটা হচ্ছে ডিহাক্স টেস্ট আর একটা হচ্ছে এফআরকে টেস্ট। এফআরকে আমরা কীভাবে দেব? তো এই দুটোর জন্যই শুধুমাত্র আমাদের এই কেমিক্যালগুলো দরকার, মানে কেমিক্যাল দরকার হবে। আর বাকিগুলো কিন্তু আমাদের হ্যান্ড পিকিং করতে হবে, অর্থাৎ আপনাকে চোখে দেখে বুঝতে হবে এটা ড্যামেজে রাখতে হবে, এটা ডিসকালার রাখতে হবে, এটা ব্রোকেনে রাখতে হবে। কিন্তু ডিহাক্সের ক্ষেত্রে সেটা বোঝা সম্ভব নয়, তার জন্য একটা আমাদের কেমিক্যাল প্রসিডিওর ফলো করতে হয়, সেটা আমরা এখানে দেখাবো। এবার চলে আসি এফআরকে। তাহলে ইউনিফর্ম স্পেসিফিকেশানে এফআরকে লিমিট কত জানেন? 1%। তাহলে আপনার নর্মাল যে চাল আছে তার সঙ্গে আপনাকে বাই ওয়েট কী করতে হবে? 1% এফআরকে চাল মেশাতে হবে। তাহলে আমাদের প্রসিডিউর কী কী? তাহলে এফআরকে টেস্টের জন্য, আর এফআরকেটা কি একবার বলি, আর শুনেছেন যে, যদিও শুনেছেন তবু আরেকবার বলি। এফআরকে হচ্ছে ফর্টিফাইড রাইস কার্নেল। এই ফর্টিফাইড রাইস কার্নেল জিনিসটা কি? না কিছুই না, মানে যে হিডেন হাঙ্গার যেটা বলা হয়েছিল, হিডেন হাঙ্গার, অর্থাৎ আমরা খাদ্য খাচ্ছি কেন? আমাদের মানে দেহের যে প্রয়োজনীয় এনার্জি সেটা পাওয়ার জন্য। কিন্তু শুধুমাত্র ভাত বা খেলেই কিন্তু আমাদের সেই এনার্জিটা পাওয়া বা আমাদের দেহে যে সঠিক বৃদ্ধি হওয়ার যে জিনিস উপাদানগুলো দরকার সেগুলো কিন্তু পাওয়া যায় না। তার জন্য আমরা যারা একটু আমাদের অবস্থা ভালো তার জন্য কি ভাত খাওয়া বা আমাদের দৈনন্দিন খাবারের সঙ্গে ফলমূল কিংবা হেলথ ড্রিঙ্ক খাচ্ছি, কিন্তু গরিব মানুষের ক্ষেত্রে সেটা সম্ভব না। সেই রেসপেক্টে বা সেই হিসেবে দেখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কী বললো, না আমরা যদি চালের সঙ্গে বেসিক প্রয়োজনীয় যে মিনারেলসগুলো আমাদের শরীরে দরকার হয় সেগুলো যদি আমরা প্রোভাইড করতে পারি তাহলে কী হবে? যে অনেক অংশে যে আমাদের শরীরের যে কিলো পোভার্টি লেভেল বা যাদের দরকার আছে নিডি পার্সনদের কাছে আমাদের এই জিনিসগুলো পৌঁছে যাবে। তো সেই কনসেপ্টের উপরে নির্ভর করেই এফআরকে তৈরি করা। এফআরকে কী কী থাকছে? আয়রন থাকছে, ফলিক অ্যাসিড থাকছে আর ভিটামিন B12 থাকছে। এই তিনটে আমরা থাকছে, কিন্তু একটা নতুন জিনিস, ঠিক আছে, মানে সবার কাছে হঠাৎ করে সবাই সেটা গ্রহণ করতে পারে না। যখন এফআরকে চালু হলো সবাই বলছে এটা প্লাস্টিক চাল, করে ওটাকে বেছে ফেলে দিয়ে তারপর রান্না করে খাচ্ছে প্রচারের অভাবে। তো সেই ক্ষেত্রে মানে যাতে এটা ফেলে না দেওয়া হয় বা এটা যাতে অন্য চাল সেটা যাতে না বোঝা যায় তার জন্য আমরা কী করলাম?
ফার্স্ট বা চালটায় যখন আমরা চাল হিসেবে খাচ্ছি তখন যাতে এই এফআরকেটা বা এই ভিটামিন মিনারেলযুক্ত চালটাও আমরা চাল হিসেবেই খাই, সেই উপর বিচার বিবেচনা করে কি করা হলো না, প্রথমে চালটাকে গুঁড়ো করে তারপর ওর মধ্যে যা ভিটামিন মিনারেলসগুলো অ্যাড করে চালের মতো একটা শেপ দেওয়া হলো বা চালের মতো তৈরি করার চেষ্টা করা হলো, চালের মতোই করে সেটা চালের সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। চালের ক্ষেত্রে এটা নতুন কনসেপ্ট, কিন্তু আমাদের কাছে নতুন না, কারণ আটায় অলরেডি এই ফর্টিফাইড করেই আমরা কিন্তু দিতাম, হ্যাঁ প্যাকেজিং হয়ে দিতাম। তাহলে আটার ক্ষেত্রে এটা কিন্তু বেশি কঠিন কাজ না, কিন্তু চালের ক্ষেত্রে একটা খুব কঠিন কাজ, কারণ প্রচারের অভাব ছিল, প্লাস্টিক চাল বলে খুব হইচই হলো, চেনা যায় না, চেনা যাচ্ছে, সেটাই আমি বলতে চাইছি। হ্যাঁ, জলে দিলে সাধারণত একটু ভেসেও যায়, ভেসে যায় না, মানে একটুখানি রাখলে ওটা আবার কিন্তু পড়ে যাবে, কিন্তু প্রথম অবস্থায় ভেসে আগে যেটা ছিল সেটা এখন এটা আরো চেঞ্জ হয়েছে, এইবার আর বুঝতে পারবে না। র রাইসের কালারটা যে ছিল না তার মধ্যে আরো বেশি আইডেন্টিফাই করতে সুবিধা, হ্যাঁ সুবিধা। এটা তো তাও পরে, এরপরে আরেকটা আছে দেখাচ্ছে, চালের সঙ্গে মিশে গেছে, আর খালি চোখে বোঝা যাচ্ছে না। যাই হোক, তো এটা হলো ফর্টিফাইড রাইস তাহলে চালের। এবার আমাকে কি করতে হবে, তাহলে আমার যখন গোডাউনে চাল আসবে তখন আমাকে বুঝতে হবে গোডাউনের চালে আমরা ফর্টিফাইড হতে হবে। তাহলে আমাকে কী করতে হবে, আমি বলেছিলাম বায়োটে 1% আপনাকে দেখে নিতে হবে। তাহলে আমরা প্রথমে কী করবো, যেই চালটা আসলো রিফ্র্যাকশানগুলো বের করবো, সঙ্গে আমাকে এফআরকে আছে কিনা সেটাকেও আমাকে কী করে নিতে হবে। তাহলে কী করবো, যে স্যাম্পেলটা নিচ্ছেন 500 গ্রাম স্যাম্পেল, সেটাকে কোনিং অ্যান্ড কোয়ার্টারিং করতে পারেন কিংবা স্কুপিং করতে পারেন। স্কুপিং করলে একটা অসুবিধা হয়, যেটা হচ্ছে আমরা যখন চালটা বাজবো, যদি আপনার মিলারের সঙ্গে কন্টেস্ট হয় তখন আপনার কী হবে, মনে হবে যখন যদি মনে হয় না এদের এফআরকে কম আছে, তখন আপনার ওই যেখানে এফআরকে আছে সেখানে আর সেই হাতটা পৌঁছাবে না, যেখানে এফআরকে নেই সেখানেই পৌঁছাবে। স্কুপ করার সময় একটা বায়াসনেস কাজ করে যাবে। তার জন্য সবথেকে ভালো এফআরকে টেস্টের ক্ষেত্রে আপনি কনিং অ্যান্ড কোয়ার্টারিং মেথড ইউজ করেন, করে 100 গ্রাম স্যাম্পেল নিয়ে নিন, বা যদি স্যাম্পেল ডিভাইডার থাকে সেখানে 500 গ্রাম স্যাম্পেলকে ভাগ করে 100 গ্রাম স্যাম্পেল আপনি নিয়ে নিন, নিয়ে সেখান থেকে হ্যান্ড পিকিং করতে হবে। অর্থাৎ আপনাকে এফআরকে দানা বুঝতে হবে, চিনতে হবে, সেগুলো আলাদা করে ওয়েট করে নিয়ে আপনি যে স্যাম্পেলটা থেকে বেঁচেছে সেটা আগে টোটাল ওয়েট করে নেবেন। ধরুন 100 থেকে একটু বেশি হলো, 105 গ্রাম হলো, 110 গ্রাম হলো, কোনো ব্যাপার না, 110 গ্রাম থেকে এফআরকেগুলো বেছে নিলেন, এফআরকে ওয়েট করলেন। তাহলে যে ওয়েটটা আসবে, ধরুন 12 গ্রাম এসছে, তাহলে 12/110 ইন্টু 100 করলে আপনার পার্সেন্টেজ বলা হচ্ছে যে একই রকম দেখতে হয়ে গেছে এইবার। হ্যাঁ, এটাই আমি বলছি। হ্যাঁ, এবার আপনি দেখে বুঝবেন কী করে একটা সাধারণ চাল আর একটা এফআরকে চালের মধ্যে কী কী পার্থক্য থাকতে পারে, সেটা আমি বলি, কারণ আপনাকে তো চিনতে হবে এফআরকে, এটাই তো মেন কাজ, আপনাকে চিনে আলাদা করতে হবে। তাহলে দেখুন, যেটা ন্যাচারালভাবে তৈরি হয় আর যেটা আমরা তৈরি করবো তার মধ্যে একটা ডিফারেন্স থাকবে, সেই ডিফারেন্সটাকে আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে কী ডিফারেন্স থাকবে, একটা নর্মাল চালের মানে যে সারফেসটা সেটা খুব স্মুথ হবে, আর এফআরকের ক্ষেত্রে যতই ভালো হোক কিন্তু একটা রাফনেস থেকে যাবে। একটা সেকেন্ড, একটা চাল আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেবেন, এর জার্ম পোর্শন, ঠিক আছে, এটা ঘষা হয়ে যায়, এটা খাঁজ কাটার জার্ম পোর্শন থাকবে। এফআরকের ক্ষেত্রে কিন্তু সেটা থাকবে না। আর এর কালারটা, মানে একটা ন্যাচারাল গ্রেনের কালার আর একটা এফআরকের কালার এখন অনেকটা সিমিলার হলেও একটু পার্থক্য দেখতে পাবে। এবং শেপটা যদিও চালের মতো করে আনা হয়েছে, কিন্তু একেবারে হুবহু শেপ কিন্তু আসবে না, ডিফারেন্স থাকবে। এটাতে ভাব বোঝা যাচ্ছে, কিন্তু আরও একটা আছে সেটা বোঝা যায় না, সেটা কালারটা ম্যাচ হয়ে গেছে, কিন্তু এই শেপগুলো এখনও কিন্তু বোঝা যাবে না। বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো দেখে কিন্তু আপনাকে এফআরকে চিনতে হবে। তারপরেও যদি মানে কনফিউশন থাকে, যে দেখা যাচ্ছে সব মিলে যাচ্ছে বা কিছু, তখন আপনি কী করবেন, এই এফআরকে টেস্টের জন্য আয়রন টেস্টটা করে নেবেন। যদি আয়রন থাকে তাহলে এটা এফআরকে, আয়রন না থাকে শুধু এফআরকে। এবার আয়রন টেস্টটা আমরা কীভাবে করবো, তার মানে আমরা বুঝতে পারছি যে এর মধ্যে 3টে কম্পোনেন্ট আছে। তার মানে তো ফলিক অ্যাসিড, আয়রন টেস্টটাই করা হয়, ফলিক অ্যাসিড বা B12 এর পুরো টেস্ট বলতে যাচ্ছি, দাঁড়া বলতে দেয়। আয়রন, আমার এই এফআরকে কী হয়েছে, আয়রন, ফলিক অ্যাসিড আর ভিটামিন B12। তাহলে এই 3টে টেস্ট আমাকে করতে হবে, কিন্তু আমাদের যা গোডাউনে ল্যাব থাকে বা আমাদের এই ল্যাব, এই আয়রন বাদে ভিটামিন B12 বা ফলিক অ্যাসিড টেস্ট করার মতো আর ওরকম 10%। আমি মাধ্যমিক পাস দিয়ে সাব ইন্সপেক্টর হয়েছি, আমি গোডাউনে আছি, তাহলে মাধ্যমিক পাশের একজন স্টুডেন্টের ক্ষেত্রে এইসব টেস্ট করলে, যদি সে এইসব টেস্ট পাতো, সে সাব ইন্সপেক্টরের চাকরি করতো না, ফ্যাক্ট এটা, তাই তো? তাহলে সেটা করা সম্ভব নয়, বা যদিও বা করে ফেলে সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ। গোডাউনের অপারেশনের ক্ষেত্রে ওই সময় বের করে একজন কিউসির পক্ষে এই টেস্ট করা, তার কোয়ালিটি দেখা এবং ওই সমস্ত গোডাউনের সমস্ত কিছু কাজকর্ম করা সম্ভব। সুতরাং আমরা সেটা সাধারণত কী করি, আমরা
এর মধ্যে আয়রন আছে কি না, প্রেজেন্স অফ আয়রন, অর্থাৎ কোয়ালিটি মেথডে আমরা শুধু টেস্ট করবো আয়রন আছে কি, কোয়ান্টিটিও টেস্ট করতে পারছি না। এর মধ্যে যে আয়রনের যে পরিমাণটা থাকার কথা সেই পরিমাণ আছে কি না সেটাও আমরা টেস্ট করি না, শুধুমাত্র দেখছি যে আয়রন আছে কি না। যদি আয়রন থাকে তাহলে আমি ধরে নিই যেহেতু আয়রন মিশিয়েছে তার মানে বাকি কম্পোনেন্টগুলোও মিশিয়েছে। আর যদি আয়রন না মিশিয়ে থাকে তাহলে বাকিগুলো যে মেশাবে না এটা 100% শিওর। রিপোর্ট অ্যানালাইসিস রিপোর্ট থাকলেও তারপরেও করতে হবে। হ্যাঁ করতে হবে, আপনাকে দেখে নিতে হবে। এবার এটা গেল দিয়ে এবার আমাদের কী হতো আয়রন টেস্টটা করতে হবে। তাহলে আয়রনে যদি আমরা দেখি যে এইটার মধ্যে যে কেমিক্যালগুলো দিলে এটা হোয়াইটিশ আছে, এটা রেডিশ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো যে না এটার মধ্যে আয়রন আছে, এবং সেটার জন্য কী কী করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে কী কী লাগবে ইনগ্রিডিয়েন্টস সেটা আমি বলে নিই, কী কী কেমিক্যাল লাগবে। ফার্স্ট হচ্ছে পটাশিয়াম থায়োসায়ানেট, এটা একটা লাগবে, এটা সলিড ফর্মে পাওয়া যায়, এটা কন্টামিনেট হয়ে গেছে যদিও, এটা দিয়ে আর কাজ করা যাবে না। এটা একদম নুন যেরকম হয় সেরকমই দেখতে, পটাশিয়াম থায়োসায়ানেট। এটা হলদেটে কালার হয়ে গেছে, এটা কন্টামিনেশন হয়ে গেছে, এটা দিয়ে আর কাজ করা যাবে না। হ্যাঁ হ্যাঁ পুরো নুনের মতোই দেখতে। এটা যারা গোডাউনে আছেন তারা তো দেখেছেন নিশ্চয়ই, পটাশিয়াম থায়োসায়ানেট। আর কী দরকার, আর দরকার আমাদের হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, যেটা 35% কনসেন্ট্রেটে আমাদের ল্যাব ইউজের জন্য পাওয়া যায়, ঠিক আছে? আর হচ্ছে ডিস্টিল ওয়াটার লাগবে। আর একটা লাগবে সেটা হচ্ছে পটাশিয়াম থায়োসায়ানাইড, ঠিক আছে? সেটা আমি পরে বলছি, সেটা এখন আপাতত বলছি না। তাহলে আমাদের কী হচ্ছে পটাশিয়াম থায়োসায়ানাইড লেখা আছে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার কী হচ্ছে পটাশিয়াম থায়োসায়ানেট সলিড অবস্থায় পাওয়া যাচ্ছে, তাহলে এটাকে আমাকে কী করতে হবে ডাইলুট করতে হবে। কীভাবে ডাইলুট করবো? ডিস্টিল ওয়াটার। হ্যাঁ ডিস্টিল ওয়াটার দিয়ে আমি ডাইলুট করব। আমি 10 গ্রাম পটাশিয়াম থায়োসাইড নেবো, অ্যাপ্রক্স 9.9 কিছু লাগে, আমি 10 গ্রাম নিয়ে নেবো। 10 গ্রাম পটাশিয়াম থায়োসায়ানাইড আপনারা একটা কী পাবেন, 100 গ্রামের মেজারিং সিলিন্ডার আছে, তার মধ্যে 10 গ্রাম পটাশিয়াম থায়োসায়ানাইড মেজার করে 10 গ্রাম নিয়ে নেবেন। নিয়ে তারপরে যেটুকু বাকি অংশটুকু পড়ে থাকবে সেটা 100 ml জল দিয়ে ফিল আপ করে দেবেন। মানে আমার জল দিয়ে ফিল আপ করবো 100 ml করে সেটাকে 10 গ্রাম পটাশিয়াম থায়োসায়ানেট ফার্স্টে একটা মেজারিং সিলিন্ডারে নিয়ে নেবো। আমি ডিস্টিল ওয়াটার 100 ml পর্যন্ত নিয়ে নিলাম, নিয়ে সেটাকে ভালো করে ডাইলুট করে নিলাম, করে একটা পাত্রে আলাদা জায়গায় রেখে দিলাম। লাগবে সব বলেন তো চিনি এখন। আগে পদ্ধতিটা বলে দিই। হ্যাঁ হলো, এটা বুঝতে পারলেন? এটা একটা ফার্স্ট সলিউশন করে আমি একটা কোনিং পাত্রে আমি রেখে দিলাম, এটা আলাদা করে রেখে দিলাম। ধরুন এখানে এরকমভাবে আলাদা করে রেখে দিলাম। এবার কী করতে হবে, আমার যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আছে 35% কনসেন্ট্রেটে আছে, এটাকে আমাকে 2 নর্মাল করতে হবে। কীভাবে 2 নর্মাল? হ্যাঁ 2 নর্মাল, এটাকে ওই কেমিস্ট্রি ভাষায় মানে 1 নর্মাল 2 নর্মাল 3 নর্মাল এরকম হয়, এটাকে 2 নর্মাল। আচ্ছা অত কিছু আমার দরকার নেই, আমার গোডাউন হিসেবে যেটা গোদা বাংলায় যেটা কাজ করা যাবে সেটাই আমি বলছি। এটাকে আমাকে কী করতে হবে, ডিস্টিল ওয়াটারকে আরও একটু ডাইলুট করে নিতে হবে। 35% কনসেন্ট্রেটে আমরা কাজ করবো। তাহলে কীভাবে ডাইলুট করবো, এর থেকে 17% অর্থাৎ 70% HCl 35% কনসেন্ট্রেটে যেটা আছে তার থেকে 17%, অর্থাৎ আমি একটা 100 ml মেজারিং সিলিন্ডার, 100 ml কেন বলছি, এই মাপটা মনে থাকে, মাথায় থাকে। 100 ml আমি 17 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড আর বাকিটা যে 83 ml জল দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নেবো। একটা জিনিস মাথায় রাখবেন, কখনোই আমি যেটা বলেছি কিন্তু ভুল বললাম, কেউ বললো না, আগে কিন্তু আমি অ্যাসিড ঢালবো না, আগে 83 ml আমি ডিস্টিল ওয়াটার নিয়ে নেবো, অ্যাসিডের মধ্যে জল, এই জলের মধ্যে অ্যাসিডের মধ্যে জল নয়, এটা মাথায় রাখতে হবে। আগে 83 ml আমি তাহলে ডিস্টিল ওয়াটার নিয়ে নিলাম, তার মধ্যে আস্তে আস্তে করে আমি HClটা ঢেলে সেটাকেও ডাইলুট করে আমি এরকম একটা মেজারিং মানে কেমিক্যাল সিলিন্ডারে আমি সেটাকে রিজার্ভ করলাম। এবার যখন আয়রন টেস্ট করার প্রয়োজন হবে তখন 1:1 যে দুটো আমি পেলাম সেটাকে 1:1-এ মিক্স করে একটা জায়গায় নিয়ে নেব। ধরুন আমার প্রতিদিন 100 ml করে রেখেছি, 100 ml 200 ml আমার সলিউশন দুটো জায়গায় রেডি হয়ে গেছে, কিন্তু ওটা একদিনে লাগবে না। একটা বোলানো করেছিলেন ম্যাক্সিমাম ধরুন 20 ml 30 ml লাগতে পারে। এই সলিউশন কতদিন মোটামুটি থাকে? যদি আপনি ঢেকে মানে ঢাকনা মানে এরকম ফ্লাক্সে রাখতে পারেন তাহলে মোটামুটি 15 দিন 20 দিন পর্যন্ত কাজ চলে যাবে। তাহলে একবারে যখন বানিয়ে নিচ্ছেন 100 ml সেটা 15 দিন 20 দিন চলে যাবে আশা করা যায়।
তাহলে সেইভাবে রেখে দিলেন, রেখে দিয়ে যখন যেরকম প্রয়োজন হবে 1:1 এর সাথে মিক্স করবেন। অর্থাৎ যে আমি সলিউশন পটাশিয়াম থায়োসায়ানেটের যে সলিউশনটা যেটা ডাইলুট করে বানিয়েছিলাম সেখান থেকে যদি 10 ml নিই, আর হাইড্রোক্লোরিক থেকে যেটাকে 2 নর্মাল করে রেখেছিলাম সেখান থেকেও 10 ml নেব। 10 ml 20 ml আমার হয়ে গেল। করে এবার আমি আয়রন টেস্টটা করবো। ধরুন এখানে এটা হচ্ছে এটা না, এই যে 2 নর্মাল শেষ হয়ে গেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল আর 10% পটাশিয়াম থায়োসায়ানেট ছিল। এইটাকে আমাকে কী করতে হবে, একটা মেজারিং সিলিন্ডার নিয়ে নিতে হবে। এখানে দেখুন আমাদের করাই আছে, ধরুন আমার 20 ml লাগবে, 10 ml এটা নেবো, এটা বা আপনি মেজারিং সিলিন্ডারের মাধ্যমে মেপেও একটা জায়গায় করে নিলেন। এইখানে এটা আমার করা আছে, ঠিক আছে, এটাকে আমি এটার মধ্যে পাচ্ছি না, তাহলে কন্টামিনেট হয়ে যাবে। এবার ফার্স্ট আমাকে একসাথে মিক্স করা আছে? হ্যাঁ মিক্স করা আছে। তাহলে ফার্স্ট আমাকে কী করতে হবে, আমাকে আগে দেখে নিতে হবে যে আমার 1% এফআরকে আছে কি না। আমি 100 গ্রাম চাল নেব, সেই চাল থেকে এফআরকেগুলো ভালো করে বেছে নিলাম, ওয়েট করলাম, যদি 1% চলে আসে তারপরে এই বাদবাকি টেস্ট। যদি 1% না আসে তাহলে কিন্তু এই টেস্ট করা ওটা তখনই ফেল। অর্থাৎ আমার ফর্টিফাইড ব্লেন্ডিং ওটাকে বলছে, যেটা মেশাচ্ছে সেটাকে বললে ব্লেন্ডিং এফিসিয়েন্সি রেশিও, ঠিক আছে। ওই রেশিওটা আগে আমাকে দেখে নিতে হবে ওটা ঠিকঠাক আছে কিনা, তারপরে আসবে এই টেস্টে। তাহলে ব্লেন্ডিং এফিসিয়েন্সি রেশিও যদি ঠিক থাকে, অর্থাৎ 1% থাকে, তবে কিন্তু চালটা অ্যাকসেপ্টেবল। এখানে একটা টলারেন্স লিমিট আছে, টলারেন্স লিমিট হচ্ছে 10%। অর্থাৎ আমরা তো যেটা মেশাচ্ছি ±10%। অর্থাৎ আমরা যে এফআরকেটা মেশাচ্ছি এটা একটা মেশিনের মাধ্যমে মেশাচ্ছি, মেশিনে একটা এরর থাকে, হ্যাঁ, সেই এররটা একেবারে যে আপনাকে 1% মিশিয়ে দেবে সেরকম ব্যাপার হতে পারে না, একটু কম বেশি হবে। অর্থাৎ 10%, 1% 10%, অর্থাৎ 0.9 থেকে 1.1 এটা হচ্ছে লিমিট। এর মধ্যে আপনাকে ওই বায়োওয়েটে কিন্তু এফআরকে থাকতে হবে, বোঝা গেল? এবার 0.9 থেকে 1.1 এর মধ্যে আমার এফআরকে এসে গেছে। এবার আমি এর মধ্যে দেখবো এর মধ্যে সত্যি যে এফআরকেটা আমাকে মিশিয়ে দিয়েছে তার মধ্যে সত্যি যে ইনগ্রিডিয়েন্টগুলো থাকার কথা সেগুলো আছে কিনা। তার জন্যই হচ্ছে ফর্টিফিকেশন টেস্ট, যেটা আমরা করতে চাইছি সেটা হচ্ছে ফর্টিফিকেশন টেস্ট, অর্থাৎ ফর্টিফাইড করা হয়েছে। এটাকে আমরা কি বলবো, আয়রন স্পট টেস্ট। আয়রন স্পট টেস্ট, এটা যে করতে চাই সেটা হচ্ছে আয়রন স্পট টেস্ট। তাহলে এর মধ্যে এফআরকেও আছে, তাহলে এফআরকেগুলো বেছে নিলাম বা এখানে করে নিই, আর বাঁচতে হবে না। এটা এফআরকে চাল, এর মধ্যে এরকম এফআরকে আপনি বেছে পেয়ে যাবেন, চাল থেকে বেছে নিয়ে নিলেন, বা যদি একসঙ্গেও থাকে সেটাও করে নিতে পারেন। বেছে যেটা পেলেন 100 গ্রাম থেকে সেটাকে আলাদা করে নিলেন। আমি বোঝানোর জন্য এখানে একটু আলাদা অন্য চালও নিলাম, তাহলে আপনাদের বুঝতে তো ওইটা আমাকে বেছে নিতে হবে তো? হ্যাঁ, যেটা 100 গ্রাম থেকে বেছে নিলেন এটা বেছে নিতে হবে। সেটাই আপনি পেট্রিসে দিয়ে আপনি এবার এই যে 1:1 মিক্স করে রেখে দিয়েছেন যে এইটা সলিউশনটা, এবার সেটা এটার উপরে ড্রপ করলেন। আচ্ছা, আমি এই আলাদা এর মধ্যে না। না চাল এর মধ্যে দিয়ে এইটা পুরো সলিউশনটা নষ্ট করে লাভ আছে? আমি বললাম না 20 ml আপনার অনেক কাজ হয়ে যাবে। ভিজিয়ে দিতে হবে না না ভিজাতে হবে এটা HCl না? না না, না মিক্সার। না, এটা মিক্সচার 1:1 এ mix করে। মানে HCl এর সঙ্গে যেটা জল মিশিয়ে করে সেটা না? টোটালটা আরে 2 নরমাল HCl 17% HCl আর বাকিটা জল। আর এটা 1:10, তাই তো? হ্যাঁ, এটা যে 10 গ্রাম 100 ml 110। ওই এক না। 110 হবে না, আপনি ফার্স্টে মেজারিং সিলিন্ডারে 1:9 1:9 বলা যেতে পারে। 1:9 এটা ওটা সলিড, তো সলিড আর লিকুইডের রেশিও হয় না, তার জন্য আমি ওইটা বলিনি। 10 গ্রাম আর ওটা ml ml সলিড আর লিকুইডের রেশিও হয় না। হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা আপনাকে কী করতে হবে, 10 গ্রাম নিয়ে আপনি 100 ml মেজারিং সিলিন্ডারে নিয়ে নেবেন। নেওয়ার পর যেটুকু অংশ বাকি থাকবে সেটা আপনি ডিস্টিল ওয়াটার দিয়ে ফিল আপ করে সেটাকে ডাইলুট করে নেবেন। আর এটা হচ্ছে 83 আর 17। আর এটা হচ্ছে 83 আর 17, 83:70 করলে 2 নর্মাল হয়ে যাবে একদম। অত ক্যালকুলেশনের দরকার নেই, ডিস্ট্রিক্টেও যাওয়া দরকার নেই। 83:70 হিসাবে যেটা 35% কনসেন্ট্রেটে আছে সেইটাকে কিন্তু 83:70 হিসাবে মেশালে মোটামুটি 2 নর্মাল হয়ে যাবে। এবার দেখুন যেটা এফআরকে চাল, ঠিক আছে, সেটা অলরেডি রেডিশ হতে শুরু করেছে, ঠিক আছে। যদি রেডিশ হয়ে যায় তবে সেটা এফআরকে, কারণ এর মধ্যে আয়রন আছে বলেই এর সঙ্গে পটাশিয়াম থায়োসায়ানেট KSCN এর সাথে রিয়াকশন করে কালার চেঞ্জ করছে, হ্যাঁ ফেরাস থেকে ফেরিক ফেরিক হচ্ছে হচ্ছে। এটা আস্তে আস্তে পুরো লাল হয়ে যাবে। ঠিক আছে। এইবার ধরুন
এই আমি স্যার এটা সময় কতটা লাগে রিঅ্যাকশন সময় লাগবে, এই যতটুকু সময় লাগছে ততটুকু সেরকম সময় লাগে। আচ্ছা এবার দেখুন আপনি রেখে দিয়েছেন, দেখুন আস্তে আস্তে লাল হবে, আশা করছি লাল আছে, লাল যত হচ্ছে। সময় যাবে আস্তে আস্তে। এই দেখুন এমনি নর্মাল চালগুলো কিন্তু আমার কিছু পরিবর্তন হচ্ছে না সেরকম ভাবে, কিন্তু এটা আমার পরিবর্তন হচ্ছে, রেডিশ হচ্ছে। এই ওই চালগুলো দাও না একটুখানি, ওই যেটা আগের দিন টেস্ট করলাম ওই ল্যাবে যেটা ছিল। এটা আমার অনেকদিন করা আছে বলে এটা একটু দেরি লাগে। এবার আমি এটা বলতে চাইছিলাম, এইখানে আর একটা সলিউশন আমি বলিনি। কি বলিনি? পটাশিয়াম, তাহলে স্যার না পটাশিয়াম না আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, মিথানিল নাকি? হ্যাঁ মিথানিল বলছি আছে লাগে। হাইড্রোজেন পারঅক্সাইডের সলিউশন। আচ্ছা এখানে আনা হয়, হ্যাঁ হ্যাঁ H2O2 সলিউশন, সরি 3% H2O2 সলিউশন, অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইডের সলিউশন। এটা একটা রেডি করে নিতে হবে, ঠিক আছে? যদি দেখেন যে এরকম আমার দেওয়ার পরেও রেড হচ্ছে না, তখন আমরা কি করব, এই হাইড্রোজেন পারঅক্সাইড সলিউশনটাকে এটার মধ্যে ইউজ করবো। এটার কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, এটাকে ওই আমরা বলেছিলাম অনুঘটক হিসেবে কাজ করে, এটা ঠিক সেটাকে বিক্রিয়াটাকে ত্বরান্বিত করবে, রেডটাকে আসতে একটু তাড়াতাড়ি নিয়ে Fast আসবে, হবে। ফাস্ট নিয়ে আসবে। এটার ইউজ দরকার হয় না 99% কেসে, 99.9% কেসে আমি বলতে পারি যে আপনার ওই দুটো সলিউশন মিক্স করে যেটা সেই সলিউশনটা আমরা রেডি করেছেন সেই সলিউশনেই রেড হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা। এবার দেখা যাচ্ছে যেটাতে নেই, যেটাতে মেশাইনি, সত্যি ওরা মেশাইনি, তখন এই সলিউশনটা দিতে হবে। এই সলিউশন দিলেও লাল হবে না, সেটুকু আমি বলতে পারি এখনো পর্যন্ত আমাদের যা অভিজ্ঞতা। কিন্তু বোঝা যাচ্ছে তো, রেডিশ হয়ে গেছে, আমি বলছি তো হয়ে যাবে, হয়ে যাবে। আমি জানি না কতটা কালার আছে। কালার আরও ডিপ আসবে, আস্তে আস্তে ডিপ হয়ে যাবে। এটা যখন রেডিশ হওয়া শুরু করেছে, এটা আস্তে আস্তে ডিপ হওয়া শুরু করবে। H2O2 সলিউশন যেটা আমাদের পাওয়া যায় সেটা কী করতে হয়, 50% রেশিওতে আমাদের ডাইলুট করে নিতে হবে, যেটা অনেক জায়গায় অনেক গোডাউনে কিন্তু এই 3% করে বা যেটা দরকার 5% করেই কিন্তু একেবারে মিক্স করে পাঠিয়ে দিচ্ছি। যে RIDF করে যেখানে, সেখানে 5% H2O2 সলিউশন রেডি করেই বোঝা যাচ্ছে, সুতরাং এটা আর কোনো নিয়ে কিছু করতে হবে না। কিন্তু পটাশিয়াম থায়োসায়ানাইড আর আপনাকে HCl যদি 35% কনসেন্ট্রেটে দিয়ে থাকে, তবে সেটাকে ডাইলুট করে বা টু নর্মাল করে আপনাকে কাজ করতে হবে। এই গেল হচ্ছে আমাদের FRK টেস্ট। বলুন FRK টেস্ট নিয়ে কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকে? এটা শুনলাম কিন্তু বাড়ি গিয়ে আবার সলিউশন এটা না বলে যায়। আপনি গোডাউনে আছেন? না ভুলে যাবেন, কাজ করতে হবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এখন তো চালটা দেবো না। ওটাই আনতে পাঠিয়েছি। যেগুলো বললেন পুরো প্রসিডিওরটাই পিডিএফগুলোর মধ্যে আছে তো, মানে হ্যাঁ Procedure থাকবে না, এইটা পটাশিয়াম এটা থাকবে এইটা একটা ভিডিও থাকে। হ্যাঁ এটার একটা, এটা একটা ভিডিও থাকে। কারণ এখন না ওইটা ভিডিও করানোর ভিডিও আর কি। হ্যাঁ ইউবার রিঅ্যাকশনটা অন্তত মানে কেমিক্যাল যে কাজ করলে দুদিনে এটা শিখে যাবেন এই আর কি। এই চাষে যে প্র্যাকটিক্যাল করতে যাবেন, গোডাউনে যেদিন কাজ করতে যাবেন দুদিনে শিখে কে যাবেন। সাউথ চৌষট্টি ডিসি না করলে যত লাল রঙের আরো সাদা হয়ে টোটাল একটা এফআরকে টেস্ট করে ভিডিও করে আমরা রিঅ্যাকশনগুলো যদি মানে কেমিক্যাল রিঅ্যাকশনগুলো যদি অন্তত লিখে দিতেন তাহলে লিখে নিতে পারতেন, আমরা লিখে নিলে তো ভালো হতো। রিঅ্যাকশন তো ওখানে লেখা ছিল স্লাইডে লেখা ছিল আরো রিঅ্যাকশন কেমিক্যাল রিঅ্যাকশন না এটা পুরো এগুলো ই হয়ে গেছে তো তাই জন্য। হ্যাঁ আগেরটায় লাল চুল আরো বেশি বোঝা যাচ্ছে। সাদা হয়ে গেল নর্মাল সময় লাগবে এক ঘন্টা এটা শুকিয়ে গেলে কিছু না, এটা শুকিয়ে গেলে এটা রেডিশই হয়ে যাবে। মানে এটা জাস্ট এটাকে আমি বেশি দিয়ে ফেলেছি, এই শুকাবে যখন তখন দেখবেন রেডিশ হয়ে যাবে। আচ্ছা আপনাদের যদি কোনো রকম মানে যারা গোডাউনে কাজ করছে, ঠিক আছে, বা যাদের দরকার আয়রন স্পট, যেখানে কিউসিগত কারণ কোনো রকম সমস্যা থাকলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমরা যতটা পারবো, আপনি যতটা পারবো না, ওভার টেলিফোনে অনেক কিছু, যেখানে টেস্ট ইভেন এই FRK টেস্ট ইভেন টেলিফোনেও আমরা আপনাদেরকে গাইড করবো। এটা কি নতুন এফার খেতে? হ্যাঁ এবার নতুন FRKটা দেখুন, চালের সঙ্গে মিক্স করি তাহলে আপনারা বুঝতে পারবেন। কালার এটা তো আরও বেশি আছে বলে আপনি
মানে ই এইটা তো বোঝাই যাচ্ছে বোঝাই যাচ্ছে। ওটা বাদ দাও। হ্যাঁ 1% হলে কি ধরা বলছে এটা? পড়বে। শার্ট এটা? হ্যাঁ এই যে মোটা বেশি থিকনেস না মোটা এরকম মোটা চালও হয় আচ্ছা। বোঝা যাবে না ওই যে আচ্ছা, লেয়ার এটা- আছে একটা পাউডার টাইপের একটা লেয়ার আছে পাউডার এটা কি- টাইপ বাইরে হ্যাঁ শেলটা এটা কি জলে ভাসবে না জলে ভাসবে না চালের মতো? কিছু প্রথমে বেশি উঠবে বলুন না এখানে তো ভাসতে পারে। এটা বেঁচে স্যার এটার উপরে কি বেশ- পাউডার বেস কিছু দেওয়া আছে না আচ্ছা বললাম না যে কিভাবে এফআরকে রেডি হয়, এফআরকে রেডি হয়। এইটা বেঁচে বার করা মুশকিল। হ্যাঁ না পেয়েছে বার করে মুসি না, জিনিলি আপনি জান পাসার দরকার নেই আমি দেখে না যে এটা আছে তারপর অনেক আচ্ছা ইয়ে এবার দেখুন পুরো ওই চালটাই আর ঢেলে নিয়ে ঢাললে হয় না তাহলে মাঝে মাঝে লাল হবে এটা আপনার করা যায় নাকি এবার 100 ml যখন 100 গ্রাম চাল নিচ্ছেন সেটাকে বেছে তার উপরে তাহলে আপনাকে পুরোটা সলিউশন ভাই বাঁচলাম না ডাইরেক্ট হ্যাঁ তাহলে পুরোটা আপনাকে মানে সলিউশন দিতে হচ্ছে। অনেক হ্যাঁ। সলিউশন তাহলে ওই সলিউশনটা তাহলে কত সলিউশন দরকার হচ্ছে বলুন? নষ্ট হয়ে মানে যাবে পুরোটাই না একদম স্যাচুরেট করে দিতে না, হবে এই যে এটা 1%টা তো ধরা মুশকিল কিন্তু এমনিতে এই দেখুন এটা এবার দেখুন এটা রেডিশ হয়ে যাচ্ছে, এটা ভালো বুঝতে পারবেন। এমনিতে বোঝার জন্য দুটো মেশানো জিনিসের উপরে সলিউশন ফেললি যদি দেখা যায় না বেশ না কিছু লাল এটাও হয়ে এটাও আছে। আপনারা বুঝতে পারবে, এটা বোঝা না বোঝা না। ভালো করে দেখতে হবে আর কি। বললাম না প্রত্যেকটা ধরুন যেটা ন্যাচারালভাবে তৈরি হয়েছে আর যেটা মানে আমরা তৈরি করবো আর্টিফিশিয়াল থেকে আর্টিফিশিয়াল তৈরি হবে। 1% ওর উপরে বার কর মানে বাস্তবে কাজটা করা সম্ভব ভাই আছে কিনা দেখে নিতে হবে তৈরি হচ্ছে এখন অনেকে প্ল্যান তৈরি করেছে। দেখে নিতে হবে আছে কিনা বাস্তবে কাজটা করা না দেখে নিয়ে আপনাদের তখন না আইডিয়া হয়ে যাবে ধরুন যে আমার কতগুলো একটা মানে যখন আমি পাখি মারছি একটা পাখিতে কতগুলো এপার্কে থাকলে মোটামুটি হ্যাঁ মোটামুটি 1% কাছে এটা সাধারণ সাধারণ মানুষ এটাকে আর আইডেন্টিফাই করতে পারবে না। অত ভালো করে কেউ দেখে কোনোভাবে পারবে না কারণ ওরা ভাববে যে এই চালের রংটা এই দেখুন এটা দেখেছেন এটা পুরোপুরি তাহলে পাবলিক ভাবে Reddish হয়ে গেছে এটা। ঠিক আছে এইটা হচ্ছে এফআরকে টেস্ট। আর এরপরে আসছে আমাদের ডিহাক্স টেস্ট। ডিএস টেস্টটা দরকার পড়ে হ্যাঁ দরকার পড়ে ওটা না ডিহাক্স টেস্ট দরকার পড়ে না কিন্তু একটা জায়গা আছে শোন ডিহাক্স টেস্ট দরকার পড়ে না কিন্তু আমাদের কিউ হ্যাঁ কিউসি হয়েছে যখন তখন আমাকে সব কিছু জানতে হবে। এর মাঝখানে ডিহাক্স টেস্ট আমরা কেউই করি না। এবার অনেক জায়গায় অনেক গোডাউনে কী করছে ডিহাক্স লিখে রেখেছে 8%, 9%, যেহেতু 13% লিমিট 6%, 7% করে রেখেছে। এফসিআই একটা ভিজিটে গেছে, বর্ধমানে একটা কেস হয়েছে এটা সব কিছু রেকর্ড ওটা না ওটা বস বন্ধ করে এটা যেহেতু একটা তোর আচ্ছা